আমি তো বুথে বসি, আমি বিজেপির কর্মী একজন। আমি বুথে বসি, তখন চারিগ্রাম গার্লসে আমি বুথে বসছি। এই বুথে টিএমসি হেরে যায় এবং এই বুথের যারা কার্যকর্তা এনার খুব খুব কাছের সবাই। তো 2 তারিখে রেজাল্ট হলো। হওয়ার বাদে আমার কমপ্লেক্সের সামনে এসে তারই কিছু লোক বলল যে বাইরে আসো। আমি এলাম গেটের সামনে, দড়ি পেঁচিয়ে আমাকে বলে তোকে তারের সাথে ঝুলিয়ে দেবো। গলায় আপনার দড়ি পেঁচিয়ে দিয়েছে? গলা পেঁচিয়ে দিয়ে তারের সাথে ঝুলিয়ে দেবো। যাই হোক, আমি অনুরোধ করে যাই হোক ওইভাবে ও সময় বেঁচে গেছি। কিন্তু এই লোকগুলো দেখছি যখনই ওদের মিটিং মিছিল সব তার কাছের একদম সারাউন্ড এনার আশেপাশের লোক। এই লোকগুলো মানে মেরে দিতে হয়তো, তা কীভাবে মারেনি কিন্তু বেঁচে গেছি আমি। এরকম আর মানে আপনাদের উপর এরকম পুলিশকে জানাননি আপনারা? পুলিশ মানেই তো এরা, পুলিশ মানেই তো এরা। মানে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের পুলিশ মানে টিএমসি মানে পুলিশ। আরও পুলিশকে জানালে মানে ফিরে আসতে পারবো কিনা তারও ওখানে জানিয়ে, তার আগে তো ইনফরমেশন চলে যেত। মানে এত আতঙ্ক? হ্যাঁ, এত আতঙ্ক ছিল তখন। আর এটা আমাকে না, শুধু যারাই ওই বুথে বসছে বা একটু পরিচিত ফেস, তাদের সবার কাছে অ্যাটাক হয়েছে, সবার। ইলেকশনের পরে 2 তারিখ থেকে 5 তারিখ 2021-এ যে তাণ্ডব হয়েছে আমরা জানি। আমরা তো বাড়িতে ছিলাম না, থাকতে পারিনি। তারপর আমাদের স্বপন রায় চৌধুরী দাদা, এর মাধ্যমে বাড়িতে ফিরেছি, উনি বাঁচিয়েছে। একেবারে আমরা কথা বলবো আমাদের সঙ্গে একজন এলাকার একজন মহিলা তিনি রয়েছেন। দিদি, এই যে এলাকার এই যে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে একেবারে দেবরাজ, সে একেবারে বলা চলে দেবরাজ ইন্দ্রর থেকেও বেশি পাওয়ারফুল এমন একটা মানে তার একটা অধিপতি হিসাবে দাঁড়িয়েছিল। কি বলবেন, কি রকম দেখেছেন? দেখুন, যদি নিয়ম মাফিক বলতে হয়, উনি তো বিধায়ক ছিলেন না, ছিলেন তার স্ত্রী। তো তার স্ত্রীর একটা ভালো মুখের মুখোশ পরে একজন কীর্তনিয়া হিসাবে উনি প্রকাশ পেলেন প্রথমে। তারপরে দিনে দিনে ওনার জায়গাটা তৈরি হলো একজন এমএলএ হিসাবে। তার আগে দেবরাজের পেছনের কাহিনী তো আপনি আশা করি শুনবেনই সব জায়গাতে। কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিল এবং আসার পর থেকে এই আমাদের রাজারহাট গোপালপুরে উনি যেভাবে নিজের মানে ছায়া বিস্তার করেছিলেন সবার ওপরে, মানে সাধারণ মানুষ তৈরি ত্রাসে ছিল। প্রমোটারদের তো ছেড়ে দিন, তাদের তো ব্যবসা বাণিজ্য চালানোর জন্য সর্বদাই তাকে দিতে হয়েছে। সাধারণ মানুষরা বাড়ি করবে, সেই বাড়ি আটকে দিয়েছে। ওনার পারমিশন ছাড়া বাড়ির পাঁচিল উঠতে পারবে না, ওনার সিন্ডিকেটের লোকের থেকে সিমেন্ট নিতে হবে। এছাড়াও আমরা যখনই আমাদের পার্টি, যেহেতু আমি বিজেপি পার্টির সাথে যুক্ত, আমি এখানকার বিজেপির মণ্ডল সভাপতি, তো ওনার দীর্ঘদিনের অত্যাচার আমরা প্রত্যেকটা জায়গায় গেছি। গিয়ে আমরা একটা মানুষ 1300 কোটি টাকার মালিক, ভাবতে পারেন? একটা কাউন্সিলর, তো এত ক্ষমতা তার। প্রত্যেক জায়গায় আমরা এসআইআরের সময় দেখেছি, এসআইআর করতে গিয়ে আমরা একটা টেবিল পেতেছি আমাদের কর্মীদের নিয়ে বসবো বলে, ওনার ওখান থেকে ফোন আসছে, সমস্ত টেবিলের সামনে লোক দাঁড়িয়ে যাচ্ছে, সব কাউন্সিলরগুলোকে নিয়ে এসে ওরম করে। আর অদ্ভুত ব্যাপার, একজন বিধায়কের বড় হওয়ার জন্য একজন কাউন্সিলর বাকি 20টা কাউন্সিলরকে উনি চালনা করতেন পুরো মাত্রায়। আর এখানে যত নোংরা কাজ, যত তোলাবাজি, সামান্য একটা চায়ের দোকান, সামান্য একটা ফলের দোকান, সব জায়গা থেকে পার ডে 100 টাকা করে তোলা হতো। এখানে তোলাবাজির শেষ নেই। 45-এ যান, 45-এর বাসগুলো দাঁড় করানোর জন্য প্রতি মাসে 5000 টাকা করে বাস পিছু তোলা হতো। তো এগুলো আমরা আসার পরে অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করেছি। আর বিশ্বাস করুন, পরশু দিনের খবরটা পেয়ে আমরা খুব খুশি। আমরা চাই ওনার একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যারা ওনাকে দেখি এতদিন দাপিয়ে বেরিয়েছে রাজারহাট গোপালপুরে বা অন্য জায়গায়, তাদেরও শাস্তিটা দরকার। আর তার আগে শুরুটা ওনাকে দিয়ে হোক, আমরা চাই উনি শাস্তি পাক। এই যে অদিতি মুন্সিকে কি এলাকায় দেখা যেত? মানে তিনি কি এই সন্ত্রাসের সাথে যুক্ত ছিলেন? শুনলে হাসবেন, কীর্তন করতো তো। ভোটের আগে 21-এ এবং 24-এ গোপাল ঠাকুর নিয়ে বেরিয়েছিল, সবাইকে ধরে গোপাল ঠাকুরের ওপরে হাত রাখিয়ে দিব্যি করাচ্ছিল, বলুন আপনি আমাকে ভোটটা দেবেন। ওনার মুখোশটা এখানে যেটা ছিল, মুখটা অন্য ছিল। উনি একদম পুরো সামনের দিকে দাঁড়িয়েছিল ফেস ভ্যালু নিয়ে, আর পিছনে ওনার বর কাজটা করে গেছে। এটাই হয়েছে এখানে। দেবরাজ নামটার জন্য উনি এখানকার নিজেকে রাজা মনে করতেন। সবার মুখে, মানে একটা ছোট তৃণমূল কর্মী তৈরি, শুনছিস না তো, দাদাকে বলে দেবো। পুলিশ তো ছেড়েই দিন, পুলিশ তো ওদের পোষা ঘরের হয়ে গেছিলো, চতুষ্পদ প্রাণী হয়ে গেছিলো। তারা তো কোনো দিন শোনেনি। আমরা বহুবার গেছি, কিছু পুলিশ অফিসার যদি ওদের এগেনস্টে কাজ করতে গেছে তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে, কিছু লোক যদি ওদের এগেনস্টে বলতে গেছে তাদের তো চরম অবস্থা। আপনারা তো হরিচাঁদপল্লীর প্রসেনজিতের খবর নিশ্চয়ই শুনেছেন। 2021-এ রেজাল্টটা বেরোনোর পর 23শে মে আমরা হঠাৎ করে শুনতে পেলাম ছেলেটা 12 ফুট ওপর থেকে। আমরা যখন সেখানে যাই, আপনি দেখলে অবাক হয়ে যাবেন, ছেলেটার হাইট হার্ডলি 5 ফুট সামথিং হবে।
সে একটা 26 বছরের ছেলে, বেশি দিন হয়ওনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল। কেন বিজেপি করেছে, আমরা তো জিতিও নি সেবার। তারপরেও তাকে প্রথমে ধমকি দেওয়া হয়, সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তাকে বাড়ি থেকে সরিয়ে রাখা হয়েছিল। তারপরে তার বাবা মাকে ডেকে, বাবাটা প্যারালাইজড, মা একটা ছাতুর দোকান চালাতো, লোকের বাড়িতে কাজ করতো, তাকে ডেকে নিয়ে এসে আশ্বস্ত করা হলো ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো, আমরা কিছু করব না বলে ফিরিয়ে নিয়ে এসে ছেলেটিকে 4 দিন পর্যন্ত ঘরের মধ্যে আটকে রেখেছিল। টয়লেট, পটি, এভরিথিং ওই ছেলেটা ভয়ে ঘরের ভেতরে করতো, তার মা পরিষ্কার করেছে। সেই ছেলেটাকে একদিন রাত্রেবেলায় ডেকে তার মায়ের অ্যাবসেন্সে মেরে 12 ফুট ওপর থেকে একটা 5 ফুটের লোক কী করে নিচে কিছু একটা সাপোর্ট না থাকলে, আমরা সেটা নিয়ে দিল্লি থেকে হাইকমিশনের লোকেরাও এসেছিল, আমরা সেটা নিয়ে লড়েছিলাম। তো এবার আমি চাইবো, এ ছিল। আর কেষ্টপুরের একজন আছেন, ওনার নাম হচ্ছে শম্পা মজুমদার, এরকমই নাম কিছু, শম্পা মজুমদার বা শম্পা চক্রবর্তী, এরকম কিছু, চক্রবর্তী। ও ছিল এইটার মধ্যে। একটা মহিলা হয়ে কোনো মহিলার মায়ের পেটের একটা সন্তান 26 বছর ধরে কষ্ট করেছে, তাকে মানুষ করেছে, সেই মানুষটাকে কীভাবে এইভাবে মারতে পারে, এদের অরাজকতা আপনি ভাবতে পারবেন না কীভাবে করেছে। এছাড়া ছোটোখাটো তো আপনি পাবেনই, 4 মাস বাড়ি ছাড়া, বিজনেস তুলে দিয়েছে, একটা ডাবওয়ালা বিজেপির লোককে ডাব কেটে দিয়েছে বলে তার ডাবের গাড়ি ভেঙে তাকে আর বসতে দেওয়া হয়নি। অনেক অরাজকতা, লিস্ট করলে আপনাদের কাছে বলে না চিত্রগুপ্তের খাতা হয়ে যাবে। আমরা চাই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, শাস্তিটা দরকার যাতে মানুষ শান্তি পায় যারা কষ্টটা পেয়েছে। এই যে অদিতি মুন্সির কথা বললেন, মানে 21-এর নির্বাচনে তিনি মানে যেভাবে একজন ধরুন মানে যিনি কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, তাকে যেভাবে গীতার ওপরে হাত থেকে শপথ নিতে হয়, সেভাবে তিনি গোপাল ঠাকুর নিয়ে যেতেন। 24-এর ভোটে ওনার পাশের বাড়িতেও আমাদের কর্মীরা থাকে, গোপাল ঠাকুরকে বয়ে বেড়াচ্ছে। এবার দেখুন, মানুষের মধ্যে ধর্মটাকে নিয়ে একটা দুর্বলতা থাকে, সবাই জানে উনি খুব ভালো, ঠাকুরের গান এতটা ইয়ে, কিন্তু উনি যে কতটা ভালো সেই হিরণ্যকশিপুর মতন অবস্থা হয়ে গেছিল, যে সামনে মনে হচ্ছিল তার বাবা দাঁড়িয়ে রয়েছে যাকে মারা হয়েছিল, আর উনি একটা বিশাল প্রহ্লাদ হয়ে গেছিলেন ভক্ত। তো উনি ওই গোবিন্দর মূর্তি নিয়ে নিয়ে ছোট ছোট লোকের কাছে, এবার হিন্দু হলে সে কী করবে, গোপালে হাত রাখলে অটোমেটিকলি সে সত্যি কথাই বলবে। তো এই করে মানুষের কাছে ভোট নেওয়া, আর বর ত্রাস করেছে, করে তারপরে ভোট জোগাড় করেছে। তো দুজনে বেশ সুন্দর কম্বাইন করে চলছিল, ভালোই। কিন্তু আমার মাথাতে এটা আসে না, একজন কাউন্সিলর তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পায়, কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ মিলিয়ে করতেই পারে, কিন্তু এতটা অরাজকতা যে 1300 কোটি টাকা, আর পাহাড় থেকে শুরু করে ল্যান্ড থেকে পুকুর তৈরি। আপনি 8 নম্বর ওয়ার্ডে যান, একটা পুকুরকে বন্ধ করতে করতে মানে প্রায় ঢেকে ফেলেছে। তাদের প্ল্যান ছিল তার পাশে একটা 3.5 কাঠার জমি আছে, ভদ্রলোক এখন ত্রিপুরায় থাকে, ওই পুরো জমিটা অ্যাকোয়ার করে ওরা এখানে ইয়ে করবে। এখানে অনেকে ছিল, পটলা বলে একজন ছিল, তিনি মারা গেছেন, আরও সব রয়েছে এখানে, সব দাদারা এখনও তৃণমূলের লোকেরা দাপিয়ে বেড়াচ্ছে। নেহাত আমাদের যেহেতু পার্টি একটা সংগঠিত পার্টি, আমাদের পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে কারোর প্রতি কোনো অত্যাচার বা কিছু করব না, আমরা সেই চিন্তাভাবনা এবং ভরসা নিয়েই লোককে দিয়ে তারপরে এসেছি, ওই জন্য আমরা কিছু করিনি। তা আমাদের এখানে যা করেছে 21-এ, ওনার যা ক্ষতি করেছে আমাদের এখানকার জিএসজিনি, তার অফিস ভেঙে চুরমার করে জিনিস বের করে নিয়ে চলে গেছে। তো অত্যাচারের কাহিনী দাদা লিখতে বসলে শেষ করতে পারবেন না। অবশ্যই। আরেকবার আমরা একটু দাদার কাছে আসি। দাদা, স্বপনদা, মানে আপনি তো এলাকার একজন পরিচিত মুখ, আপনি তো দেবরাজের বিরুদ্ধে বারবার লড়াইয়ে নেমেছেন, লড়াইয়ের ময়দানে দাঁড়িয়েছেন, ঠিক কি করতো দেবরাজ এলাকায়? দেখুন, রাবণ বধ